গ্রামের নাম রূপপুর। চারপাশে ঘন বাঁশ ঝাড় আর জলার বুক চিরে যাওয়া সরু মেঠো পথ। এই গ্রামে রাত ৮টার পর আর কেউ বাইরে বেরোয় না। লোকমুখে শোনা যায় অমাবস্যার রাতেই শ্মশানঘাটের ধারের বটগাছটায় এক অশরীরী আত্মা ভর করে। লোকে তাকে বলে নিশি। সে নাকি মানুষের পরিচিত কণ্ঠস্বরে ডাক দেয়, আর একবার সাড়া দিলেই মানুষ হারিয়ে যায় চিরকালের জন্য। অনিমেষ শহরের ছেলে। গবেষণার কাজে সে এসেছে এই গ্রামে। কুসংস্কারের ধার সে ধারে না, বরং ভৌতিক ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার এক অদ্ভুত নিশা তার। সাথে নিয়েছে একটা উন্নত মানের রেকর্ডার আর শক্তিশালী ফ্ল্যাশলাইট। মে মাসের এক গুমোট গরম রাত। আকাশটা যেন কালো মখমলের মতো, একটা তারা পর্যন্ত নেই। অনিমেষ ঠিক করল আজ রাতে সে সেই শ্মশানঘাটেই ক্যাম্প করবে। তার সঙ্গী হল গ্রামের একমাত্র সাহসী যুবক রতন। রতন খুব একটা রাজি ছিল না, কিন্তু অনিমেষের জোড়াজুড়িতে শেষমেশ রাজি হল। শ্মশানঘাটের ঠিক মাঝখানে একটা বিশাল বটগাছ। ডালপালাগুলো যেন মানুষের হাত হয়ে আকাশকে আঁকড়ে ধরতে চাইছে। রাত তখন ১২টা। বাতাসের শব্দে বাঁশপাতাগুলো কেমন যেন ফিস ফিস করে উঠছে। অনিমেষ রেকর্ডারটা অন করে রাখল। হঠাৎ একদম নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো একটা অদ্ভুত শব্দ। ঝিঁঝি পোকার ডাক থেমে গেছে। ঠিক সেই মুহূর্তে শোনা গেল একটা কণ্ঠস্বর, অনিমেষ, অনিমেষ, এদিকে আয়। অনিমেষ চমকে উঠল। এটা তো রতনের গলার স্বর। সে আশেপাশে তাকিয়ে দেখল রতন তার পাশেই পাথরের মতো জমে দাঁড়িয়ে আছে। রতনের মুখ ফ্যাকাশে। সে ফিসফিস করে বলল, দাদা, শুনলেন? মা ডাকছে আমাকে। কতদিন হলো মাকে দেখিনি। রতন পাগলের মতো অন্ধকারের দিকে পা বাড়াতে লাগল। অনিমেষ তাকে আটকাতে চাইল। রতন, থাম, এটা ও না, এটা নিশি। কিন্তু রতন যেন সম্মোহিতের মতো হাঁটছে। অনিমেষের মনে হল সে যদি এখন ওকে না আটকায় তবে আজই শেষ রাত। রতনকে জড়িয়ে ধরে সে হিড় করে টেনে পিছিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে বটগাছের নিচ থেকে বেরিয়ে এলো একটা ছায়া। কোনো নির্দিষ্ট অবয়ব নেই, যেন কুয়াশার দলা, কিন্তু তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। অনিমেষ চিৎকার করে উঠল, কে, কে ওখানে? উত্তর এলো না। কিন্তু কিন্তু বাতাসের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেল। চারপাশের বাতাস ভারী হয়ে এলো পচা মাংসের গন্ধে। শ্মশানঘাটের চিতাগুলোর ছাই বাতাসে উড়ে এসে তাদের চোখে মুখে ঝাপটা দিচ্ছে। রেকর্ডারটা থেকে হঠাৎ তীব্র শব্দ বের হতে লাগল, যেন হাজার হাজার মানুষের কান্না একসাথে দলা পাকিয়ে বেরোচ্ছে। অনিমেষ ফ্ল্যাশলাইটটা ফেলল সেই ছায়ার দিকে। আলো পড়তেই সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। ছায়াটার বদলে সেখানে দাঁড়িয়ে আছে একটা কঙ্কালসার দেহ, যার গায়ের চামড়া ঝুলছে পচা দড়ির মতো। তার মুখটা মানুষের মতো, কিন্তু চোখের জায়গাগুলোতে কেবল অন্ধকার গর্ত। সেই মুখ থেকে আবার ভেসে এলো, অনিমেষ, তুই কেন এসেছিস? তোকেও থাকতে হবে। রতন ততক্ষণে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেছে। অনিমেষ বুঝতে পারল এটা কোনো সাধারণ অশরীরই নয়। সে পকেট থেকে বের করল একটা পুরনো তালিদাগুনি বা রক্ষা কবচ, যা গ্রামের এক বৃদ্ধ তাকে দিয়েছিল। যদিও সে বিশ্বাস করত না, কিন্তু এখন তার কোনো উপায় নেই। সে কবচটা জোরে মাটিতে আছড়ে ফেলে চিৎকার করে মন্ত্র পড়তে লাগল। হঠাৎ করেই সেই ভয়াবহ ঠান্ডা বাতাস থেমে গেল। জ্বলন্ত চোখ দুটো ধীরে ধীরে ম্লান হয়ে অন্ধকারের সাথে মিশে গেল। চারদিকে আবার ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। অনিমেষের হাত পা কাঁপছে। সে দেখল রেকর্ডারটা থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং সেটি পুড়ে কালো হয়ে গেছে। পরদিন সকালে গ্রামের মানুষ রতন আর অনিমেষকে অজ্ঞান অবস্থায় শ্মশানঘাটের ধারে খুঁজে পেল। অনিমেষের হাতের ঘড়িটা ঠিক রাত 12টা 4 থেমে আছে। গ্রামের বয়স্করা বলল, তোরা ভাগ্য ভালো যে বেঁচে ফিরেছিস। নিশিকে সাড়া দিলে কেউ ফেরে না। শহর ফিরে অনিমেষ তার রেকর্ডারটা পরীক্ষা করল। যদিও যন্ত্রটা পড়ে গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে একটা ক্লিপ থেকে আওয়াজ পাওয়া গেল।
সেখানে পরিষ্কার শোনা যাচ্ছে অনিমেষ আর রতনের কণ্ঠস্বরের সাথে মিশে আছে হাজার বছরের পুরনো এক আর্তনাদ, যা আজীবন তাকে তাড়া করে ফিরবে। সেই ঘটনার পর থেকে অনিমেষ আর কোনোদিন রাতে বেরোয়নি। আজও অমাবস্যার রাতে তার জানালার বাইরে কেউ যখন নাম ধরে, সে কানে তুলা দিয়ে পড়ে থাকে, কারণ সে জানে ডাকটা এখন আর শুধু নিশির নয়, সেটা তার নিজেরই অভিশপ্ত প্রতিধ্বনি।